একটি মর্মান্তিক দুর্ঘটনা, আর তাকে ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। রাজ্য রাজনীতি হোক কিংবা ভূ রাজনৈতিক প্রেক্ষাপট, নানান খবরের মাঝে মূল সংবাদ মাধ্যম থেকে সরে যায় এমন অনেক খবর, যা কিন্তু শুধু একটি ঘটনা বা দুর্ঘটনা নয়, সেই ঘটনার পেছনে থেকে যায় অনেক প্রশ্ন, রাজনৈতিক প্রভাব আর সমাজের প্রভাবশালীদের দাদাগিরি। সম্প্রতি দিল্লির নয়ডা সেক্টর 150-তে একটি মর্মান্তিক দুর্ঘটনায় তুলে দিয়েছে এমন একাধিক প্রশ্ন। একজন 27 বছরের তরুণ যুবকের মর্মান্তিক মৃত্যু কিভাবে ঘটল? 90 মিনিট ধরে যুবকটি বাঁচার জন্য আর্তি জানানোর পরেও কেন তাকে বাঁচানো গেল না? পুলিশ এবং দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছলেও কেন তারা বাঁচাতে পারলেন না ওই যুবককে? যেখানে এই দুর্ঘটনাটি ঘটেছে সেখানে আগেও দুর্ঘটনা ঘটেছে, তারপরেও কেন ওই এলাকায় কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হলো না? প্রশাসনের তরফে দুর্ঘটনা প্রবণ এলাকায় কুয়াশার সময় বাড়তি ব্যবস্থা কেন নেওয়া হলো না? ঠিকাদার সংস্থা দায়ী হয়ে থাকলে প্রশাসন কি এর দায় এড়াতে পারে? জানেন কি, নয়ডার জেলা শাসককে কেন তাকে কোনো প্রশ্ন করা হচ্ছে না? তবে কি এর সব কিছুর পেছনে রয়েছে প্রভাবশালী তত্ত্ব? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। দেখুন, এডিটার্স ডায়েরিতে আমি আপনাদের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে কি চলছে তার নানান ব্যাখ্যা বিভিন্ন এপিসোডে দিয়েছি। রাজ্যে বা দেশের রাজনীতি নিয়েও নানান তথ্য দিয়েছি, কিন্তু একটি দুর্ঘটনা নিয়ে কেন আজকের এই এপিসোডটি করছি তা আগে বলার প্রয়োজনীয়তা রয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে প্রতিদিন বহু দুর্ঘটনা ঘটছে, সব দুর্ঘটনা খবরও হয় না, জানি, দুর্ঘটনা বলে কয়ে আসে না। কিন্তু দিল্লির কাছে নয়ডা সেক্টর 150-তে যে দুর্ঘটনা ঘটেছে তা কিন্তু অন্য দুর্ঘটনা থেকে একেবারেই আলাদা। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা দিল্লি এনসিআর জুড়ে সড়ক নিরাপত্তা এবং প্রশাসনিক অবহেলা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে। এই দুর্ঘটনা কেবলমাত্র একটি মৃত্যু নয়, বরং একটি বড় ধরনের ব্যবস্থাগত ব্যর্থতার উদাহরণও বটে। জানেন কি ঠিক কী হয়েছিল গত 16 এবং 17 জানুয়ারির রাতে? এদিন দিল্লিতে ঘন কুয়াশা ছিল, আর সেই কুয়াশার মধ্যে কাজ সেরে অন্যান্য দিনের মতন গুরগ্রাম থেকে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন 27 বছর বয়সী সফটওয়্যার ইঞ্জিনিয়ার যুবরাজ মেহতা। হঠাৎই রাস্তার ধারে একটি বাঁকে তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি 20 ফুট গভীরে একটি জলাশয়ের মধ্যে পড়ে যায়। জলে পড়ে যাওয়ার পর গাড়িটি ধীরে ধীরে জলাশয়ে থাকা পাকের মধ্যে ডুবে যেতে থাকে। ছেলেটি বুদ্ধি করে কোনো মতে গাড়ি থেকে বেরিয়ে গাড়ির ছাদে উঠে যায়। ওই অবস্থাতে আতঙ্কিত যুবরাজ তার বাবাকে ফোন করে। আর্তনাদ করে সে বলে, বাবাকে জানায়, বাবা আমি জলে ডুবে যাচ্ছি, আমাকে বাঁচাও, আমি মরতে চাই না। ছেলের ফোন পেয়ে তার বাবা স্থানীয় প্রশাসনকে জানায়, নিজেও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল কর্মীরা। যুবরাজ তখন নিজের মোবাইলের আলো জ্বালিয়ে অন্ধকারে জলের মধ্যে নিজের অবস্থান জানান দিচ্ছে, আর পাড়ে দাঁড়িয়ে তা দেখতেও পাচ্ছেন পুলিশ এবং দমকল কর্মীরা। কিন্তু তারপরেও যুবরাজকে কেউ বাঁচাতে পারেনি। প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা গাড়ির ছাদে আটকে থেকেও শেষ পর্যন্ত জলে ডুবে যায় যুবরাজ। 5 ঘন্টা পর অবশেষে যুবরাজকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। বুঝুন একবার, 100-রও বেশি মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো একটি তরতাজা যুবক ডুবে গেল, কেউ তাকে বাঁচাতে পারল না। চোখের সামনে ছেলেকে চলে যেতে দেখার পর একজন বাবার মনের অবস্থা কি হতে পারে একবার অনুমান করুন। তথ্য বলছে কিছুদিন আগে মৃত যুবরাজের মা মারা গেছেন, অর্থাৎ কিছুদিন আগেই স্ত্রীকে হারিয়েছেন, আর এবার চোখের সামনে নিজের ছেলেকে হারালেন রাজকুমার মেহতা। প্রশ্ন হচ্ছে, এই দুর্ঘটনা কি এড়ানো যেত না? যুবরাজকে বাঁচানো যেত না? শুধু কি কুয়াশাই দায়ী এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য? আর এখানেই কাঠগড়ায় দাঁড়াচ্ছে প্রশাসন, সরকার, কাঠগড়ায় দমকল, পুলিশ বিভাগ। যুবরাজের বাবা প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ দায়ের করেছেন, আর সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত।
কিন্তু এক্ষেত্রেও কি চুনোপুটিদের ধরা হচ্ছে, আর আসল রাঘব বোয়াল যারা তারা কি ছাড় পেয়ে যাচ্ছেন? দেখুন, প্রত্যক্ষদর্শীরা যা জানাচ্ছেন তাতে কিন্তু কোনোভাবেই প্রশাসন তার দায় এড়াতে পারে না। কারণ প্রত্যক্ষদর্শীদের মধ্যে একজন, যিনি যুবরাজকে বাঁচানোর জন্য ওই রাতে প্রবল ঠান্ডাতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে জলে ঝাঁপ দিয়েছিলেন। বৃদ্ধ পুলিশ কর্মীরা যখন পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন কি করবেন, দমকল কর্মীরা কেউ সাঁতার জানে না, আবার কেউ প্রবল ঠান্ডায় জলে নামার সাহস দেখাচ্ছেন না, তখন ওই ব্যক্তি কোমরে দড়ি বেঁধে জলে ঝাঁপ দেন যুবরাজকে বাঁচানোর জন্য। কিন্তু দুর্ভাগ্যক্রমে সে যুবরাজ পর্যন্ত পৌঁছতেই পারেনি। আর এই প্রত্যক্ষদর্শী জানিয়েছেন বিস্ফোরক তথ্য। ওই দুর্ঘটনাস্থলেই শুধুমাত্র যুবরাজের গাড়ি নয়, তার দিন 15 আগেও ওই একই জায়গায় দুর্ঘটনার কবলে পড়েছিল একটি লরি। প্রত্যক্ষদর্শী বলছেন দুর্ঘটনাস্থলটি এতটাই ভয়াবহ যে নতুন কেউ যদি ওই এলাকা দিয়ে গাড়ি নিয়ে যায় তবে তার গাড়ি দুর্ঘটনার কবলে পড়তে বাধ্য। গাড়ির ব্রেক কষলেও দুর্ঘটনা এড়ানো যাবে না। প্রত্যক্ষদর্শীটি জানাচ্ছেন দিন 15 আগেই রাতের বেলায় সে লরিতে করে পণ্য নিয়ে আসছিল। হঠাৎ তার আগের লরিটির টায়ার ব্লাস্ট করে। লরি চালক জোরে ব্রেক কষলে লরির অর্ধেকটা রাস্তার থেকে বেরিয়ে জলাশয়ের দিকে ঝুলতে থাকে। ওই অবস্থায় ওই লরির চালক গাড়ি থেকে লাফ দিলে সেও ওই জলাশয়ের মধ্যে গিয়ে পাকে পড়ে যায়। এরপর একটি দড়ির সাহায্যে ওই লরির চালককে উদ্ধার করে প্রত্যক্ষদর্শী। জানেন কি, যে জলাশয়ে পড়ে যুবরাজের মৃত্যু হয়েছে সেই জলাশয়টি পুরোটা প্রাকৃতিকভাবে তৈরি হওয়া জলাশয় নয়। তথ্য বলছে ওই এলাকায় উইশটাউন প্ল্যানার্স প্রাইভেট লিমিটেড নামক একটি সংস্থার তরফে একটি মলের বেসমেন্ট নির্মাণের জন্য 20 ফুট গভীর গর্তটি খোঁড়া হয়েছিল। কিন্তু পরের বছর থেকেই পুরো গর্তটি জলে ভরে যায়। তারপর থেকে তা সেই অবস্থাতেই রয়ে গেছে। আর ওই রাস্তার বাঁকে নেই কোনো গার্ডওয়াল, নেই কোনো ব্যারিগেড, এমনকি নেই কোনো ডাইভারশন বোর্ডও, কোনো সতর্কতা চিহ্নও সেখানে নেই। এই পরিস্থিতিতে দুর্ঘটনা কেবলমাত্র সময়ের ব্যাপার। যুবরাজের মৃত্যু তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। বাস্তব চিত্রটা বলছে কেবলমাত্র নয়ডা নয়, পুরো দিল্লি এনসিআর অঞ্চলে এমন অনেক এলাকা রয়েছে যেখানে মানুষ প্রতিদিন ভ্রমণের সময় তাদের জীবনের ঝুঁকি নিয়ে চলে। নয়ডার 150 এই দৃশ্যটি একটি উজ্জ্বল উদাহরণ তার। একদিকে উঁচু ভবনগুলো উন্নয়নের গল্প বলছে, আর অন্যদিকে রাস্তার সমান্তরালে বয়ে যাওয়া একটি খোলা গভীর ড্রেন মৃত্যুকে আমন্ত্রণ জানাচ্ছে। রাস্তা এবং ড্রেনের উচ্চতা প্রায় সমান। কুয়াশা বা রাতে যে কোনো যানবাহন বা পথচারী অজান্তেই ড্রেনে পড়ে যেতে পারে। দিল্লির অনেক এলাকায় একই পরিস্থিতি স্পষ্ট, যেখানে অসম্পূর্ণ নির্মাণ, খোলা গর্ত এবং দুর্বল আলো দুর্ঘটনাকে যেন আমন্ত্রণ জানাচ্ছে। যুবরাজের মৃত্যুর পর সবাই যেন এখন নড়ে চড়ে বসেছে। শুরু হয়েছে ধরপাকড়, কিন্তু এখানেও কি বেছে বেছে অপরাধী ধরা হচ্ছে? পোস্টমর্টম রিপোর্ট বলছে যুবরাজের মৃত্যুর কারণ শ্বাসরোধ এবং হৃদযন্ত্রের কাজ বন্ধ হয়ে যাওয়া। এই দুর্ঘটনাটি কি শুধুই একটি ব্যক্তিগত ট্র্যাজেডি, নাকি চলমান নির্মাণ কাজ, নিরাপত্তার অভাব এবং জরুরি উদ্ধার ব্যবস্থার অকার্যকারিতা এর জন্য দায়ী? তদন্ত কোন পথে এগোচ্ছে সেখানেও ছাড় পেয়ে যাচ্ছেন না তো প্রভাবশালীরা। যুবরাজের মৃত্যুর পর তার বাবার অভিযোগের ভিত্তিতে উইশটাউন প্ল্যানার্স এবং লোটাস গ্রিনসের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। আবার লোটাস গ্রিনস পরে দাবি করেছে যে তারা 2019-20 সালে নয়ডা কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে গোটা প্রকল্পটি উইশটাউন প্ল্যানার্স এবং গৃহপ্রবেশ গ্রুপের কাছে বিক্রি করে দিয়েছে। পুলিশ মঙ্গলবার জানিয়েছে যে তারা উইশটাউন প্ল্যানার্স প্রাইভেট লিমিটেডের অন্যতম মালিক অভয় কুমারকে গ্রেপ্তার করেছে এবং অন্য মালিক মনীশ কুমারের খোঁজ চলছে। অন্যদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনার প্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছেন।
সোমবারই কর্ণাটকের 2005 ব্যাচের আইএএস কর্মকর্তা নয়ডা কর্তৃপক্ষের সিইও লোকেশ এমকে অপসারণ করেছে উত্তরপ্রদেশ সরকার। 2023 সালের 20শে জুলাই নয়ডা কর্তৃপক্ষের সিইও হিসেবে নিযুক্ত হয়েছিলেন লোকেশ এম। অন্যদিকে এই মৃত্যুর তদন্তের জন্য মিরাট জোনের অতিরিক্ত মহাপরিচালক ভানু ভাস্করের নেতৃত্বে গঠিত 3 সদস্যের একটি বিশেষ তদন্ত কমিটি অর্থাৎ সিট গঠন করা হয়েছে। কমিটি 5 দিনের মধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে তাদের একটি রিপোর্ট জমা দেবে। এক জুনিয়র ইঞ্জিনিয়ারকেও বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ট্রাফিক এবং নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে যুক্ত কয়েকজন আধিকারিককে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। এ পর্যন্ত না হয় হলো, কিন্তু নয়ডার জেলা শাসক তিনি কেন প্রশ্নের বাইরে থেকে গেলেন? গোটা ঘটনার জন্য কি নয়ডার যিনি জেলা শাসক তার কোনো দায় নেই? দেখুন, তথ্য বলছে একজন জেলা শাসকের যে সমস্ত দায়িত্ব থাকে তার মধ্যে রয়েছে দুর্যোগের সময় উদ্ধার কাজকে নেতৃত্ব দেওয়া। আর এখানে নয়ডার জেলা শাসকের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন আম আদমি পার্টির নেতা তথা দলের দিল্লি ইউনিটের সভাপতি সৌরভ ভরদ্বাজ। জানেন কি নয়ডার জেলা শাসক কে? নয়ডার জেলা শাসক মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হলেন মেধা রূপম। তার আরও একটি পরিচয় রয়েছে। এই মেধা রূপম হলেন ভারতের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কন্যা। 2014 সালের আইএএস মেধা রূপম নয়ডার প্রথম মহিলা জেলা শাসক। মেধা রূপম যথেষ্টই মেধাবী। দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্ট স্টিফেন্স কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। 2014 সালে তিনি ইউপিএসসি পরীক্ষায় সর্বভারতীয় স্তরে 10ম স্থান অধিকার করেন। নয়ডার জেলা শাসক পদে দায়িত্ব নেওয়ার আগে তিনি উত্তরপ্রদেশের বেরেলি, মিরাট, হাপুর এবং কাশগঞ্জ সহ বেশ কয়েকটি জেলায় দায়িত্ব পালন করেছেন। আম আদমি নেতা সৌরভ ভরদ্বাজ সরাসরি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মেধা রূপমের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিতর্ক উস্কে দিয়ে জ্ঞানেশ কুমারের কন্যা হওয়ায় মেধা রূপমকে সুরক্ষা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। আপ নেতা জানিয়েছেন, এতে বোঝা যায় দুর্নীতিবাজ আইএএস অফিসারদের বিচার করা কতটা কঠিন। পুরো ব্যবস্থাটাই ত্রুটিপূর্ণ। কয়েক বছর অন্তর কোনো আইএএস অফিসারকে বদলি করাকে কঠোর ব্যবস্থা বলা যায় না। স্বাভাবিকভাবেই আপ নেতার এই মন্তব্যের প্রেক্ষিতে তদন্ত প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এসআইআর নিয়ে ইতিমধ্যেই কেন্দ্র বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রশ্নের বাণে বারংবার বিদ্ধ হয়েছে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কংগ্রেস নেতা রাহুল গান্ধী সরাসরি ভোট চুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের একাধিকবার সমালোচনা করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এসআইআর নিয়ে নাম না করে একাধিকবার জ্ঞানেশ কুমারের সমালোচনা করেছেন। এরপর সম্প্রতি আবার সুপ্রিম কোর্টের নির্দেশে জোর ধাক্কাও খেয়েছে নির্বাচন কমিশন। ঠিক সেই সময় এবার নয়ডায় মর্মান্তিক দুর্ঘটনায় উঠে এসেছে সেই জ্ঞানেশ কুমারের কন্যা মেধা রূপমের নাম। সত্যিই কি জেলা শাসক হিসেবে এই মর্মান্তিক ঘটনার দায় এড়াতে পারেন মেধা রূপম? নয়ডার মতন জায়গায় উদ্ধার ব্যবস্থা এত দুর্বল কেন? দীর্ঘক্ষণ ধরে উদ্ধারকারী দল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল একটি প্রতিভাবান যুবককে ডুবে যেতে, অথচ তাকে উদ্ধার করার মতো কোনো রকম সরঞ্জাম তাদের ছিল না। শহরের ডেভেলপমেন্টের কাজ চলছে বলে তার জন্য প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা কেন নেওয়া হবে না? যদি রাস্তার ধারে গার্ডওয়াল থাকতো বা ওই এলাকায় যদি পর্যাপ্ত আলো থাকতো তবে হয়তো এই দুর্ঘটনা এড়ানো যেত। যেখানে 15 দিন আগেই একটি দুর্ঘটনা ঘটেছে সেখানে তারপর কেন ব্যবস্থা নেওয়া হলো না? এমন একাধিক প্রশ্ন কিন্তু এখন সামনে আসছে। যুবরাজের এই দুর্ঘটনার পর এখন নড়েচড়ে বসেছে প্রশাসন। জানা গেছে দিল্লিতে শীঘ্রই জেলা পর্যায়ে অভিযান শুরু হবে। সূত্র মারফত জানা গেছে সড়ক দুর্ঘটনার মৃত্যু রোধে অগ্রাধিকার দিতে জেলা পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের পৌর কর্পোরেশন, সড়ক নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ সংস্থা ও ট্রাফিক বিভাগের সহযোগিতায় বিপজ্জনক রাস্তা, নির্মাণ স্থান এবং কম আলোযুক্ত এলাকার পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন করা হবে।
দিল্লি পুলিশের কর্মকর্তারা বলেছেন যে এই মর্মান্তিক ঘটনাটি বিভিন্ন সংস্থার মধ্যে আরও শক্তিশালী সমন্বয় এবং মাঠ পর্যায়ে উন্নত নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজনীয়তাকে জোরদার করেছে। পুলিশ আরও বলেছে যে নতুন নির্দেশনাগুলো মেনে চলা হচ্ছে কিনা তা নিশ্চিত করার জন্য জেলা পর্যায়ে নিয়মিত পর্যালোচনা করা হবে এবং ট্রাফিক পুলিশ ও ইউনিট এবং বাসিন্দাদের কাছ থেকে মতামত বিবেচনায় নেওয়া হবে। কিন্তু এই সব কিছুই হচ্ছে একটি প্রাণের বিনিময়। প্রতি বছর শীতের সময় কুয়াশার কারণে দিল্লি সংলগ্ন এলাকায় একাধিক দুর্ঘটনা ঘটে। এবারও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু নয়ডা সেক্টর 150-র এই দুর্ঘটনাটি কিন্তু পুরোপুরি কুয়াশার কারণে নয়। এর পেছনে যে প্রশাসনিক উদাসীনতা এবং গাফিলতি রয়েছে তা কিন্তু পরিষ্কার। পাশাপাশি উদ্ধারকারী দলের দক্ষতা এবং সরঞ্জাম নিয়ে প্রশ্ন উঠছে। নয়ডার এই ঘটনা প্রশাসনিক দায়িত্ব এবং মানবিক তৎপরতার ঘাটতিকে সামনে নিয়ে এসেছে, এমনটাই মনে করছে রাজনৈতিক এবং সামাজিক মহল। আর এই ঘটনার তদন্তের নামে যদি সত্যি তা প্রহসনের রূপ নেয়, তবে সেটা হবে আরও মর্মান্তিক ঘটনা। আজ এ পর্যন্তই। নমস্কার।